নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার। ক্যামেরা কৌস্তবের সঙ্গে আমি সোমনাথ। আপনারা জানেন রাত পোহালেই কলকাতা পুরসভা নির্বাচন, রাত পোহালেই। ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গা থেকে বুথ কর্মীরা কিন্তু মাফ করবেন, ভোট কর্মীরা কিন্তু বুথমুখী। তবে আমরা কিন্তু কলকাতায় নেই, আমরা কলকাতা থেকে ঠিক গঙ্গার এই পারে চলে এসেছি। বুঝতেই পাচ্ছেন, গঙ্গার এপার মানে হাওড়ায় চলে এসেছি। আমরা গতকাল পর্যন্ত কলকাতা পুরসভা নির্বাচনের বিভিন্ন দলের প্রচার ইত্যাদি বিভিন্ন খবর দেখিয়েছি, আজও খবর হচ্ছে। কিন্তু আজ আমরা সেই বিরতিতে আমরা একটু হাওড়ায় চলে এসেছি। যে হাওড়া পুরসভার ভোটও কিন্তু হয়তো আজকেরই হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যালি কারণে সেটা হচ্ছে না। কিন্তু আমরা চলে এসেছি হাওড়ায়। কেন হাওড়ায়? আমার পাশে যিনি বসে রয়েছেন আপনারা সকলেই চেনেন। আমি নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে একটা আলাপ করাবো, কিন্তু আপনারা সকলেই চেনেন। কেন চেনেন? যিনি গত কয়েক মাস ধরে হাওড়া জেলার রাজনীতিতে সংবাদের শিরোনামে আছেন। শুধু হাওড়া জেলা না, রাজ্য রাজনীতিতেও শিরোনামে চলে এসছেন। তিনি হলেন হাওড়া জেলার সদরের প্রাক্তন বিজেপি সভাপতি, বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার নেতা সুরজিৎ সাহা। নমস্কার। মানে উনি বিজেপি ছাড়েননি, বিজেপি ওনাকে ছাড়িয়ে দিয়েছে আর কি, এটাই হলো ব্যাপার। তারপরে উনি তৃণমূলে জয়েন করেছেন। আপনি বলেছিলেন যেদিনকে আপনাকে এক্সপেল করা হলো, আমি পুরনো কাসুন্দি ঘাঁটছি না, সবাই জানে। যেদিনকে আপনাকে এক্সপেল করা হলো, আমি একদম সোজা সাপটা বলছি, সেদিনকে আপনি একাধিকবার বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদেরকে, আমরাও করেছিলাম, আপনি বলে দিয়েছিলেন দল আমাকে ছাড়লেও দল যেদিনকে ভুল বুঝতে পারবে আপনাকে ঢেকে নেবে, তারা বুঝতে পারবে আপনি সেদিনকে ঠিক। সে 2 বছর বাদে হোক, 5 বছর বাদে হোক, আমি বিজেপি ছাড়ছি না। কিন্তু যেটা হলো, আপনি বিজেপি ছাড়লেন এবং তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। কেন? দেখুন, যখন আমি কথাটা বলেছিলাম তখন আমার কাছে কোনো লেটার আসেনি। আমি ভেবেছিলাম আমাকে নয় শোকজ নয় সাসপেন্ড করা হয়েছে, এক্সপেল করা হয়েছে আমাকে। আমি তখন পর্যন্ত এই খবরটা পাইনি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে এসেছিল 4:35 নাগাদ লেটার। তার আগে আপনারা যে টাইমটা আপনারা আমার কাছ থেকে বাইকটা নিয়েছেন, তখন আমি কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলাম এবং ভারতীয় জনতা পার্টিতে থাকবো বলে আমি অঙ্গীকার করেছিলাম। কিন্তু যেহেতু পার্টি দল, যে দলে 2 বছর আসা, যিনি আমাদের রাজ্যের সভাপতি বর্তমান, তিনি আমার মনে হয় পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে 2 থেকে 2.5 বছর। আর যার জন্য আমি বহিষ্কার হলাম, সেই শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে কথা বলে তিনি দলে এসছেন 6 মাস। আর কাকে বহিষ্কার করা হচ্ছে? বহিষ্কার করা হচ্ছে যিনি 28 বছর তার জীবনের যৌবনটা রাজনীতির ভারতীয় জনতা পার্টিতে দিয়েছিলেন। একদম একদম। আমি সুরজিৎ সাহাকে থামাবো। 28 বছর তিনি কিন্তু আগেও বলেছেন, শুধু বিজেপিতে। তার আগে তিনি সংঘ পরিবারের ছিলেন, RSS করতেন। শুধু বিজেপিতে ভারতীয় জনতা পার্টি 28 বছর। আপনারা ভাবুন, আজ থেকে 28 বছর আগে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি খায় না মাথায় দেয় কেউ জানতো না। আজ থেকে 28 বছর আগে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি খায় না মাথায় দেয় কেউ জানতো না। সর্বভারতীয় স্তরে নিশ্চয়ই বিজেপির একটা প্রভাব তখনও ছিল, কিন্তু আজ থেকে 28 বছর আগে বিজেপি পশ্চিমবঙ্গে সেভাবে দানা মেলতে পারেনি। সেই সময়কার নেতা কিন্তু সুরজিৎ সাহা, যিনি বাম আমলে বিজেপি করেছেন, যিনি তৃণমূলের এই 10 বছরেও কিন্তু বুক চুতিয়ে বিজেপি করেছেন। বলুন। 28 বছরের একজন একনিষ্ঠ কর্মীকে আমরা কখনোই নিজেদেরকে নেতা মনে করি না। আপনি নেতা বলছেন ঠিকই, আমরা একজন সক্রিয় কর্মী ছিলাম। তার প্রমাণ এটাই যে আমি বুথ সভাপতি থেকে আমার শুরু করে মণ্ডলের সম্পাদক, মানে মণ্ডল তখন বিধানসভা ছিল, আমাদের সাংগঠনিকভাবে মণ্ডল ছিল না, বিধানসভার সম্পাদক ছিলাম, যুব মোর্চার আমি সাধারণ সম্পাদক ছিলাম, যুব মোর্চার সভাপতি ছিলাম, রাজ্যের যুব কমিটিতে ছিলাম, রাজ্য থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অবজারভার ছিলাম, জেলায় আমি সাধারণ সম্পাদক ছিলাম, জেলায় আমি
সহসভাপতি ছিলাম, জেলায় আমি দুবারের সভাপতি। এটাই আমার পার্টির প্রতি যে আনুগত্য এবং একনিষ্ঠতা ছিল। এবং সম্ভবত ইলেক্টেড সভাপতি, অবশ্যই ইলেক্টেড সভাপতি, 28-0 ভোটে জেতা, 28টা ইয়েতে 28-0 ভোটে জেতা। তো আমি একনিষ্ঠ কর্মী ছিলাম দেখেই দল কিন্তু আমাকে এই দায়িত্বগুলো বারংবার দিয়েছে। আমি যদি কাজ না করতাম, আমি যদি দলের প্রতি আমার আনুগত্য না থাকতো, নিশ্চয়ই 28 বছর ধরে একটা লোকের উপর ভুল একবার দেখতে হতে পারে, দুবার হতে পারে। 28 বছর ধরে পার্টি যে আমাকে অগ্রগতির দিকে নিয়ে গেছে এবং পার্টি যে অগ্রগতির দিকে এগিয়েছে, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির সব কর্মীর যেরকম অবদান আছে, আমারও অবদান আছে। আপনারা জানেন বিভিন্ন রকম আমি আন্দোলন করেছি। আমি এখানে তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমি সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছি 10 বছর, আমি আন্দোলন করেছি তৃণমূলের বিরুদ্ধে। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমি আগে নিজের যেহেতু উঁচু পদে ছিলাম না, যতদিন থেকে উঁচু পদে আছি, আমি 2000 সাল থেকে বলছি, আমি 2000 সালে যুব সাধারণ সম্পাদক ছিলাম, সেই থেকে আমার আন্দোলনের রূপ নেওয়া। আজকে সেই জায়গাটা থেকে আজকে কে আমাকে বহিষ্কার করছে না, 2 বছর আগে যিনি দলে এসছেন, আর কার জন্য করছেন, যিনি 6 মাস আগে করছেন। তো এটাই আমার, যে আমাকে দল যদি সাসপেন্ড করতেন তাহলে ভাবতাম যে 6 মাসের জন্য, 6 বছরের জন্য সাসপেন্ড করছেন, 5 বছরের, তাহলে দলে ফিরে আসার জায়গা ছিল। একেবারে সুরজিৎ সাহা কিন্তু তার তৃণমূল কংগ্রেসের যোগদানের কথাটা তিনি বলেছিলেন যে তিনি আর যাই করুন দল ছাড়বে না, কিন্তু তিনি যখন দেখলেন যে তাঁর বিরুদ্ধে তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিকভাবে শেষ করার চেষ্টা করা হচ্ছে, এবং সুরজিৎবাবু বারবার বলেছিলেন আমি তো রাজনীতির লোক, রাজনীতি ছাড়া আমি থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। সুতরাং তাকে তো রাজনীতিটা করতেই হবে। এবার বিজেপি যদি সেই সুযোগটা না দেয়, সুরজিৎবাবুর গুরুত্ব যদি বুঝতে না পারে, তাকে তো অন্য দল বাঁচতেই হবে। আপনার হৃদয় বিজেপি, আমরা যখন সুরজিৎ সাহার বাড়িতে আগেরবার এসেছিলাম, বা তার অফিসে আগেরবার এসেছিলাম, হাওড়া ময়দান থেকে যে রাস্তা, যে গলি দিয়ে এসেছিলাম, সব জায়গায় সুরজিৎ সাহার সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ছবি। যে অফিসটায় বসে আছি সেখানেও তাই। আজকে যখন ঢুকলাম, ঠিক সেই জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং সুরজিৎ শাহ, মানে একদম 180 ডিগ্রি বদলে গেছে, স্বাভাবিক ব্যাপার। এবং টেবিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছি, চারিদিকটা সবুজ হয়ে গেছে, আগে গেরুয়া ছিল। আপনি বলেছিলেন হৃদয় বিজেপি, এখন বিজেপিটাকে কেমন মনে হচ্ছে? এটা কি বিজেপি? বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি। বিজেপি মানে এখন ভারতীয় জনতা পার্টি না, বিজেপিটা হয়ে গেছে শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড। যেটা শুভেন্দু অধিকারী চাইবে সেটাই ভারতীয় জনতা পার্টিতে হবে। তার কারণ হচ্ছে এটাই, দেখুন, আমি মুখ খুললে আমাকে বহিষ্কার করা হচ্ছে। রূপা গাঙ্গুলি মুখ খুলেছেন, রূপা গাঙ্গুলি শুধু মুখ খোলেননি, নির্দল প্রার্থীরা প্রচার করবে এবং তিনি সাংসদ। আপনারা দেখেছেন রাজকমল পাঠক মুখ খুলেছেন, তথাগত রায় মুখ খুলেছেন, আমাদের আগের যিনি, আমি যে দলে ছিলাম সে দলের যুব প্রেসিডেন্ট, রাজ্যের প্রেসিডেন্ট, তিনি মুখ খুলেছেন, সৌমিত্র খা মুখ খুলেছে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন হলো না। আমি যেহেতু শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুললাম, মুখ খুলিনি, আমি শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলিনি, আমি শুভেন্দুর কাছে প্রশ্ন রেখেছি। আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি আজকের ডেটেও, আমি অন্য রাজনৈতিক দলে আছি, আমি এখন তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হয়ে আমি যোগদান করেছি। আমাকে এখানকার জেলার নেতা, তিনি আমাকে জেলার নেতা ঘোষণা করেছেন জনসমক্ষে জয়েনিং এর দিনে, যে আজ থেকে সুরজিৎ শাহ আমাদের তৃণমূলের জেলার নেতা। আমি তাদের উপস্থিতিতে বলছি, মাননীয় অরূপ রায়ের কে সঙ্গে যে প্রশ্নটা তুলেছিলেন শুভেন্দু অধিকারী, আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে, প্রমাণ করে দিক এক্সপেলড হওয়ার আগে পর্যন্ত যদি আমার সঙ্গে যদি তৃণমূলের কোনো যোগ সাজস থাকে, তাহলে আমি জনসমক্ষে ক্ষমা চাইব, পা ধরে ক্ষমা চাইব। অন্যথায় যে প্রশ্নটার জন্য আমি আজকে বহিষ্কৃত হয়েছি, সেই প্রশ্নের উত্তর কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো নেতা আজকের ডেটেও টিভি মিডিয়ার সামনে বলেনি। তারা বলেছে টিভির সামনে সুরজিৎ সাহার মুখ খোলাটা ভুল হয়েছে। সুরজিৎ সাহা যে প্রশ্নগুলো করেছে সেগুলো কিন্তু ভুল, এটা কেউ বলেনি। তার মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে আমার প্রশ্নগুলো ছিল সেগুলো সঠিক, আর সেগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন এই কারণে হচ্ছে না, এই কারণে যে এটা তৃণমূল, এটা আজকের ডেটে ভারতীয় জনতা পার্টি নয়, ওটা শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি। একেবারে শুভেন্দু অধিকারী
যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তৃণমূল কংগ্রেসটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে প্রচার করেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সুরজিৎ সাহা, প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে তৃণমূল নেতা হাওড়া জেলার, তিনি ঠিক একই কথা বলছেন, রিভার্সলি বলছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে শুভেন্দু অধিকারী লিমিটেড কোম্পানি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিটা এখন। যাই হোক, বিষয়টা হলো আপনি তৃণমূলে জয়েন করার পর বিজেপির পক্ষ থেকে স্বাভাবিকভাবে তাদের কাছেও প্রশ্ন যাবে। হ্যাঁ, তাদের একটা বক্তব্য হলো, তাই শুভেন্দু অধিকারী তাহলে সুরজিৎ সাহা সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন মিটিংয়ে, সেই মন্তব্য সত্যতাই প্রমাণিত হলো। আপনার সাথে তৃণমূল নেতৃত্ব, অরূপ রায় ইত্যাদি ইত্যাদি লোকের ভিতর যোগসাজশ ছিল, সেটাই আপনি প্রমাণ করে দিলেন তৃণমূলে যোগ করে। দেখুন, আমি কিন্তু আবার বলছি, এক্সপেলড হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের সঙ্গে কোনো জোট সাজস আমার ছিল, এটা যদি প্রমাণ করতে পারেন, আমি শুভেন্দু অধিকারীর কাছে জনসামক্ষে যেখানে উনি পছন্দ মনে করবেন সেইখানে আমি পা ধরে ক্ষমা চাইব। আমি এখনো পর্যন্ত, আজকে 1 মাসের ওপর 1.5 মাস হতে চললো, আজকে 1.5 মাসের মধ্যেও কেন উনি জনসামক্ষে প্রমাণ করতে পারলেন না হাওড়া জেলার কোন নেতা তৃণমূলের সঙ্গে? আপনার উপর শুভেন্দু অধিকারী তাহলে রাগটা কিসের? ধরুন আপনি আপনার কথাটাকে যদি আমরা সত্য ধরে নিই, আপনার সাথে অরূপ রায় বা তৃণমূলের কারোর কোনো যোগাযোগ ছিল না আপনি যখন বিজেপি করতেন। এমনি কোনো একটা অনুষ্ঠানে সৌজন্য কথাবার্তা সে যে কোনো দলের সাথে যে কোনো দলের হতেই পারে, কিন্তু রাজনৈতিকভাবে কোনো যোগসাজশ ছিল না তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাওড়া জেলায় বা অন্য কারোর সাথে। এটা আপনি আপনার দিক থেকে বলে সেটাকে যদি সত্যি আমরা ধরে নিই, তাহলে শুভেন্দু অধিকারীর কি এমন সমস্যা হলো যে আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলো? মানে কেন শুভেন্দু অধিকারী কোন জায়গাটাতে, কোন বাড়া চালে আপনি ছাই ফেলে দিয়েছিলেন? দেখুন, বিদ্যাসাগর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন যে বিদ্যাসাগর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো পেছনে একজনে গালাগালি করছিলেন। তখন তার সঙ্গে যিনি ছিলেন তিনি বিদ্যাসাগরকে বললেন যে আপনাকে গালাগালি করছে। তখন বিদ্যাসাগর বললেন, হবে হয়তো কোনোদিন উপকার করেছিলাম। তা সেটার কারণই হবে যে আমি ওনাকে জেতার জন্য যে সহযোগিতা হাওড়া জেলা থেকে করেছিলাম লোক পাঠিয়ে, সেটাই হবে হয়তো। মানে আপনি হাওড়া জেলা থেকে নন্দীগ্রামে লোক পাঠিয়েছিলেন? সবাই জানে, কিন্তু রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব অনেকেই জানে। রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব অনেকেই জানে। আরও একবার, এটাও কিন্তু ব্রেকিং নিউজ, যে নন্দীগ্রামের, শুনুন, যে নন্দীগ্রামের ভোট নিয়ে এত বিতর্ক, যে নন্দীগ্রামের ফলাফল নিয়ে এত বিতর্ক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মাধ্যম থেকে দেখানো হয়েছিল তিনি জিতে গিয়েছেন, পরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, জিতেছেন শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে মামলা চলছে, তদন্ত চলছে, এবং অনেকে আবার বলেন শুভেন্দু অধিকারী লোডশেডিং এমএলএ। আলোটা কি আপনাদের এখানকার লোক নিভিয়েছিল? হাওড়ার কোনো ইলেকট্রিশিয়ান কি আলোটা নিভিয়েছিল? আমরা বলছি না, লোক বলছে যে শুভেন্দু অধিকারী লোডশেডিং এমএলএ, আলো নিভিয়ে ওলট পালট করে দিয়েছে। সেই যেহেতু হাওড়া থেকে লোক গেছিল, নন্দীগ্রামে হাওড়া থেকে লোক গেছিল, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাওড়া থেকে লোক গেছিল, সুরজিৎ শাহ পাঠিয়েছেন, সুরজিৎ শাহ উপকার করেছিল। এবং নন্দীগ্রাম বিদ্যাসাগরের জেলা, আপনি যে বিদ্যাসাগরের কথা বললেন, সে শুভেন্দু অধিকারীও বিদ্যাসাগরের জেলার লোক। শুভেন্দু অধিকারী বহিরাগত নিয়ে ভোটে জিতেছিল, সুরজিৎ শাহ বলছে বহিরাগত নিয়ে হাওড়া থেকে লোক নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী ভোটে জিতেছিল, সুরজিৎ শাহ বলছে। আমি তো এর আগেও বলেছি, আমি তো আজকে প্রথম আপনাদের চ্যানেলের সামনে বলছি, এটা নয় তো, আমি জনসমক্ষে বলেছি, কেন উনি সেটা করছেন না? আমি তো উনি আমার প্রশ্ন নিয়ে, আমার যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো নিয়ে কেন টিভি মিডিয়ার সামনে উত্তর দিচ্ছেন না? বারবার বলে যাচ্ছেন পাস আউট, রাজ্য বলবে, বারবার বলে যাচ্ছেন যে আমি যেটা বলেছি সেটাই ঠিক করো। আরে আমি যেটা আপনাকে বলছি প্রমাণ দেখান না। এক্সপেলড হওয়ার আগে, আমি আবার কোড করুন, কোড করে রাখুন জিনিসটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আবার বলছি, এক্সপেলড হওয়ার আগে তৃণমূলের কোনো নেতার সঙ্গে সুরজিৎ সাহার জোট সাজস ছিল, সেটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আবার বলছি, আমি জনসমক্ষে যেখানে বলবেন শুভেন্দু অধিকারী সেখানে ক্ষমা চাইব পা ধরে। অন্যথায় উনাকে এই যে কথাটা উনি বলেছেন যে সুরজিৎ শাহ বা নাম ধরে যদি বলেননি, যে হাওড়া জেলার অনেক নেতা এবং রাজ্য নেতৃত্ব তৃণমূলের, সেখানে আপনি নিজে উপস্থিত ছিলেন, আমি সেখানে প্রোটেস্ট করেছিলাম যে আপনার থেকে জানতে হবে নাকি আপনি, আমার কাছে তো এটা প্রশ্ন, উনি জানলেন কি করে? তাহলে ওনার এখনো জোর সাজস আছে, ওনার বাবা এখনো তৃণমূলে এমপি হয়ে রয়েছেন,
ওনাকে জবাব দিতে হবে, ওনার থেকে জনগণ জবাব চাইবে, ওনার থেকে জবাব চাইবে এই খাম নেওয়ার জন্য। আমি আবার বলছি, নারদাতে খাম নিতে ওনাকে দেখা গেছে, সুরজিৎ সাহাকে নয়। তাই অনেস্ট খাম মানে আপনারা দেখেছেন নারদাতে টাকা নেওয়ার ব্যাপার, এগুলো সবাই জানে। খামের মধ্যে টাকা ছিল, সবাই জানে টাকা নিতে দেখা গেছে, আমরা দেখেছি, সাধারণ মানুষ দেখেছে, প্রত্যেকে জানেন। আজকেও তার কেস চলছে, তাকে প্রমাণ করতে হবে সততা নিয়ে, সুরজিৎ সাহাকে নয়। সুরজিৎ সাহার সততার এটাই প্রমাণ, সুরজিৎ সাহা কথার বিরোধিতা করেছিলেন। যারা এটাকে মেনে নিয়েছেন তারা হয়তো তৃণমূলের সঙ্গে এখনো জোরসাজোর আছে। আমি হয়তো এখন জেনে যাবো কারা কারা জোরসাজোর, কারণ আমি এখন তৃণমূলের সঙ্গে যোগদান করেছি। কারা কারা যোগদান করেছি আমি জানবই। আজকে তারা কেন প্রোটেস্ট করলেন না শুভেন্দু অধিকারীর এই কথার? যে সমস্ত জেলার নেতারা বা রাজ্য নেতারা হাওড়ায় থাকে, মানে আপনার কি মনে হচ্ছে কোথাও থেকে এই যে বিজেপি আপনি যতদিন করেছেন, আপনি তো একদম আপনার রাজনৈতিক জন্মলগ্ন থেকে বিজেপির গর্বে আপনার জন্ম, আরএসএস থেকে বিজেপির গর্বে আপনার জন্ম, আপনি হয়তো দলও ছাড়তেন, আজকের দিনে হয়তো আপনি বিজেপির নেতা থাকতেন। আপনার কি কোথাও মনে হচ্ছে বিজেপিটা যেমন বললেন না যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি করার জন্য কিছু গণতান্ত্রিক লোককে, আপনারা যারা গণতান্ত্রিক উপায় দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ইলেক্টেড হয়ে আসতেন বিভিন্ন পদের, সেই লোকগুলোকে সরাবার জন্যই এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটাকে মজবুত করতে। দেখুন, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আমি যেটা নিয়ে প্রোটেস্ট, আমার দুটো জিনিস নিয়ে। এক হচ্ছে জেলায় যে ইলেকশন কমিটি হয়েছে, যদিও আমার এখন ওই পার্টির সম্বন্ধে বলার কোনো কথা নয়, তবু আমি একটা জিনিস পরিষ্কার বলছি, আজকে রাজ্য নেতা, রাজ্যের সম্পাদক, আমি নাম করে বলছি, রাজ্যের সম্পাদক বিবেক সোনকার, তিনি হচ্ছেন একটা বোরোর হাফ ইনচার্জ। উমেশ রায়ের মতন লোক, তিনি হচ্ছেন বোরোর ইনচার্জ। এটা কি আপনি হাওড়া জেলার কথা? হাওড়া জেলা, হাওড়া কর্পোরেশনের কথা। হাওড়া কর্পোরেশনের ইনচার্জ হচ্ছে, যাকে করা হয়েছে সে রথিন চক্রবর্তী, তার সঙ্গে তার সিকিউরিটি ছাড়া একটাও লোক নেই। নিজের বুথ জিততে পারে না, বাড়ির সামনে গদ্দারের পোস্টার লেগেছিল, সেটা আমাকে গিয়ে খুলতে হয়েছিল লোক নিয়ে। সেই লোকটা হচ্ছে হাওড়া জেলার কনভেনার। আর যে লোকটা আপনার বিরুদ্ধে, আপনার যার কথা বলছি, আপনার বিরুদ্ধে সম্ভবত একটা সময় দুর্নীতির অভিযোগ এনেছিলেন। শুনুন, আমার বিরুদ্ধে উনি কি দুর্নীতির অভিযোগ করেন আমি জানি না, আমি একটা কথাই জানি, আমাদের পার্টির তো একটা নিয়ম শৃঙ্খলা। আপনি কি বলেছিলেন হোর্ডিং পোস্টার বানিয়ে নাকি পয়সা দেয়নি তাদের গরিব? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, হোর্ডিং পোস্টার বানিয়ে তাকে টাকা পয়সা দেয়নি, সেটা আমার কাছে প্রমাণ আছে। রাজনৈতিক দলের হোর্ডিং পোস্টার বানিয়ে তাকে টাকা দেয়নি? কে টাকা দেয়নি? রথিন চক্রবর্তী টাকা দেয়নি অভিযোগ করছেন। তার মানে এই যে হোর্ডিং পোস্টার বানাবার জন্য টাকাটা তো পার্টি দেয়, মানে পার্টি ফান্ডের টাকা গিলে ফেলছে না? সেটা আমি পার্টি ফান্ডের টাকা ঘিরে নিয়েছি কি আমি জানি চাই না, কিন্তু উনি যে পোস্টার হোর্ডিং বানিয়েছিলেন তার পয়সা দেয়নি। আর উনি আমার দিকে যে ইয়েটা তুলছে, উনি অ্যাকচুয়ালি তো ভারতীয় জনতা পার্টিতে নতুন এসেছিলেন, তো উনি জানেন না টাকা পয়সা যা লেনদেন হয় সেটা ট্রেজারার আর রাজ্যের সঙ্গে ট্রেজারার জানে। তো টাকা যদি কোনো নয়ছয় হয়ে থাকে বা টাকার যদি কোনো লেনদেনে প্রবলেম হয়ে থাকে, তার দায় দায়িত্ব কিন্তু সুরজিৎ সাহার উপর বর্তায় না। আর আমি তারপরেও চ্যালেঞ্জ করে বলছি, যদিও আমার উপর বর্তায় না, তারপরেও চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যদি বলেন আমি আপনাকে এক্ষুনি প্রমাণস্বরূপ দেখাতে পারি। আমার কাছে রয়েছে কাগজ এখানে, যেখানে আমি গত মার্চ মাস থেকে বলে যাচ্ছি আমি টাকা পাবো 4,44,280 টাকা পাবো। এছাড়াও এখন আমি যদি হিসেব করি, যেহেতু যে গাড়িটা ভারতীয় জনতা পার্টির কেনা হয়েছিল নামে, সেই 4 চাকাতেও আমি 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম, সেই টাকাটাও আমি পাবো। এই টাকাগুলো কিন্তু এখনো পর্যন্ত পার্টির থেকে বা দলের থেকে আমি পাবো, যদিও আমি সেই দলের থেকে আজকে নেই। আমার কাছ থেকে টাকার হিসেব চাওয়া বা টাকা যারা হিসেব চাইছে তারা ট্রেজারার থেকে হিসেব চাক, ট্রেজারার তাদের হিসেব দেবে, আমার তাদের হিসাব দিলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এমনটাই দাবি সুরজিৎ সাহার। আমি আপনাকে বলছি, এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এটা লিখেছেনও, সোশ্যাল মিডিয়াতে ট্রেজারার লিখেছেনও, যার যা হিসেব নেওয়ার আছে আমার সঙ্গে যোগাযোগ করুন, সুরজিৎ সাহার সাথে নয়। ওনার জায়গাতে ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। আমি সুরজিৎ সাহা আসবো, আমি হাওড়ায় ফিরবো, হাওড়া দিয়ে শুরু করেছি, হাওড়া দিয়ে শেষ করব, মাঝে একটু গঙ্গার উপরে চলে যাচ্ছি। আগামীকাল রাত পোহালেই ভোট। ভোটের বিষয়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব না, কারণ সেটা কলকাতার আমরা ভোট প্রচার করেছি, সেটা নিয়ে নতুন কিছু নয়। ভোট প্রচার দেখিয়েছি, আজ ভোট প্রচার হবে না, আগামীকাল ভোট। আমি একটা বিষয় বলবো, শুভেন্দু অধিকারী বলেছেন কলকাতা পুরো ভোটে, তিনি প্রচারে বেরিয়ে বলেছেন
কলকাতা পুরো ভোটে যদি শাসক দল মানে আপনার দল, আপনি এখন যে দলে আছেন, তারা যদি কোনো রকম সন্ত্রাস বা 2 নম্বরই করার চেষ্টা করে, মানে যেরকমভাবে যেটা বলার চেষ্টা করছে নাকি, সেক্ষেত্রে তাহলে কলকাতা অবরোধ হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে রাজ্য। দরকার হলে মেদিনীপুর, নন্দীগ্রাম ইত্যাদি জায়গা থেকে তিনি লোকজন এসে রাস্তায় বসিয়ে রাস্তা অবরোধ করবেন। যিনি হাওড়া থেকে আপনার হয়ে লোক নিয়ে গেছিলেন নিজের ভোটে, এরকম বলছে, কি বলবেন? আমরা তো এটাও দেখলাম যে কলকাতার ইলেকশনে ক্যান্ডিডেটদের যতগুলো মোটামুটি ক্যান্ডিডেট আছে যারা এর লড়াইতে আছে, জিতবে কি জিতবে না পরের প্রশ্ন, জনসাধারণের ভোটে আসবে, তাদের সঙ্গে যারা ঘুরেছেন তারাও হচ্ছে হাওড়া জেলার বিজেপির কার্যকর্তা। মানে সেখানেও কিন্তু হাওড়া জেলার লোককে লাগছে। তো আমাদের দল বর্তমানে কিভাবে ভোট করবে সেটা ওনারা কি বলবেন, তার আগে তো ওনারাই বহিরাগত নিয়ে গিয়ে কাজ করাচ্ছেন, প্রচার শুরু করেছেন বহিরাগত নিয়ে, ভোট করবেন ওনারাও হয়তো বহিরাগতের চেষ্টা করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই বহিরাগতদের ভোট করতে দেবে না, জনসাধারণ নিজের ভোট দেবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সুষ্ঠু ভোট চাই, সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা জিততে চাই, আমরা জনগণের ভোটে জিতবো, আমরা জনগণের ভোটে জিতে এসেছি বিধানসভায়, আমরা জনগণের ভোটে জিতবো। আপনার দল তৃণমূল কংগ্রেস, আপনার দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একটা কটাক্ষ করেছে অভিষেক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কটাক্ষ করেছে, বলছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগদান করার পর 21-এর বিধানসভা নির্বাচন হয়েছে, তারপর বাই ইলেকশন হয়েছে, দুটো বাই ইলেকশন হয়েছে, একটা ভবানীপুর বাই ইলেকশন হয়েছে, জঙ্গিপুর শামশেরগঞ্জে হয়েছে, তারপর পুজোর পরে আরও 4টে আসনে বাই ইলেকশন হয়েছে, এবং এখন পুরসভা ভোটটা কালকের, সেটা কি হবে পরের ব্যাপার, 21 তারিখে আমরা দেখতে পাবো। বলছেন এই পুজোর আগে পরে বাই ইলেকশন আর 2021-এর নির্বাচন, তারা তথ্য দিয়ে বলছেন যে শুভেন্দু অধিকারী নিজেকে বেতাজ বাদশা ভাবতেন। 2 অবিভক্ত মেদিনীপুরের 35টে আসন 26টাতে বিজেপি হেরেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে। নিজের বুথে নিজের এলাকায় বিজেপি হেরেছে, ওনার যে কাঁথি এলাকায়, এবং উনি শান্তিপুরে বাই ইলেকশনে প্রচার করতে গেছেন, রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছে। শান্তিপুর কিন্তু বিজেপির জন্য খুব ভালো একটা স্ট্রং পজিশন। উনি ভবানীপুরে প্রচার করতে গেছেন, যদিও মুখ্যমন্ত্রী ওখানে প্রার্থী ছিল, রেকর্ড মার্জিনে মুখ্যমন্ত্রী জিতেছেন। মানে উনি যেখানে যেখানে প্রচারে গেছেন এই সাম্প্রতিক সময়, সেখানে জিতেছেন, সেখানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কি বলবেন? অভাগা যেথায় যায় সাগর সেথায় শুকায়, ওনার মতন অভাগা যেখানে যাবে সেখানেই সাগর শুকাবে। উনি যেখানে পা দেবেন, এক একজনের পায়ের পূর্ণতা, যেমন অনেকের ভালো বন্ধু আছে, একটা পা ফেললে সেই বাড়িটার উন্নতি হয়, আবার এক একজন আছে পা ফেললেই বাড়িতে ক্ষতি হওয়া শুরু হয়। তো পাটা ফেলেছে, বিজেপির ক্ষতি হওয়া শুরু হয়ে গেছে, বিজেপি শেষের পথে। আবার সেই 4%, আমি আপনাদের বলছি 4% ভোটে চলে আসবে। সৌজন্যে যার নাম বললাম, শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি, সৌজন্যে শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি, বলছেন সুরজিৎ সাহা। সুরজিৎ, আপনার হৃদয়ে ভালোবাসায় যদি কোনোদিন এরকম সিচুয়েশন হয়, রাজনীতি তো সম্ভাবনার শিল্প। আজ থেকে 1 মাস কি 3 মাস আগে আপনিও জানতেন না আপনার কথা অনুসারে আপনি তৃণমূলে আসবেন, বা তৃণমূলও জানতো না আপনাকে নেবেন। যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে নয় 2014 সাল থেকে বিজেপির সম্পর্ক, সেটাও নাকি প্রকাশ্যে এসছে। যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। যদি কোনোদিন এই প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বেরিয়ে যেতে পারে, বলছি না সম্ভাবনার শিল্প, সেদিনকে কি আপনি আবার যদি বিজেপি ডাকে, সেদিনকে হয়তো আপনি তৃণমূলে ভালো জায়গাতেই আছেন, বিজেপি ডাকলে বা বিজেপি, আপনি বলেছেন যে বিজেপি আজকের বুঝছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছে না, সেদিনকে কি আপনি আবার আপনার পুরনো ঘরে ফিরে যাবেন? এটা আপনার পক্ষে বলা খুব মুশকিল। না, বলা কোনো মুশকিল না। আমি আপনাদের বলছি, দেখুন, আমি সমাজের উন্নতির সঙ্গে কাজ করতে এবং সমাজ সেবা করার মানসিকতায় আমি রাজনীতিতে যোগদান করেছিলাম। তার সঙ্গে রাজনীতি করতে, মানে আপনার রাজনীতিটা হলো কাজনীতি। তা কাজ করতে করতে আমি এখানে এসেছিলাম। আজকে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছিলাম, এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে সেখান থেকে আমি আস্তে আস্তে কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম, এবং তাদের মনের সঙ্গে, তাদের কার্যকর্তাদের সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়েছিলাম। আজকে আমি যেখানে ছিলাম অনেস্টের সঙ্গে কাজ করেছি, যেখানে বর্তমান আছি আমার সর্বস্ব যা যেরকমভাবে আমার যতটা বুদ্ধি আছে, যতটা আমার চাতুরতা আছে, যতটা আমার একনিষ্ঠতা আছে, যতটা আমি আর্থিকভাবে আমার দিক দিয়ে হোক, যেরকমভাবে হোক। শুভেন্দু অধিকারী আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ করার ইচ্ছা, মানে চেষ্টা করেছিল, কিন্তু করতে পারলো না।
বরং সাপে বড় অধিকারী নিজের রাজনৈতিক ক্যারিয়ার চিন্তা করুক, আমার রাজনৈতিক ক্যারিয়ার শুভেন্দু অধিকারী শেষ করতে পারে না। কি আপনি এত উপকার করলে হাওড়া থেকে নন্দীগ্রামে লোক পাঠিয়ে বললাম ওটা ওনাকে চিন্তা করতে হবে। উনি যদি, আমি ওটাই বলছি যে শুভেন্দু অধিকারী হাওড়া থেকে নন্দীগ্রামে সুরজিৎ সাহা 21-এর বিধানসভা নির্বাচন আরো একবার বহিরাগত, হাওড়া মানে হাওড়া ডিস্ট্রিক্ট, নন্দীগ্রাম মানে পূর্ব মেদিনীপুর, বহিরাগত গিয়ে ভোট করেছিল। সুরজিৎ সাহা বলছেন নন্দীগ্রামে বহিরাগত গিয়ে শুভেন্দু অধিকারীর হয়ে ভোট করেছিল। হাওড়া থেকে বহিরাগত গিয়ে নন্দীগ্রামে ভোট করলো, আপনি উপকার করলেন, আর আপনার বিরুদ্ধেই কথা হলো, তার মানে আপনার কেরিয়ার তো শেষ করতে গেছিল। না না না, উনি আমার ওনার কেরিয়ার তো আমি তৈরি করলাম। উনি আছে আজ কোথায়, ওনার কেরিয়ার আপনি তৈরি করলেন মানে অবভিয়াসলি আজ লোক না পাঠালে জিততে পারতো নাকি? মানে ওনাকে বিরোধী দলনেতা এমএলএ আপনি করেছেন? না, আমি বিরোধী দল, আরে এমএলএ হলে তারপরে তো বিরোধী দলনেতা হলো। আমি যদি লোক না পাঠাতাম হাওড়া জেলা থেকে, আমার যদি আপনি তো তাহলে আপনার দলটাকেও ক্ষতি করলেন, মানে আপনার পুরনো দলকে। কেন বলুন? আমি যুক্তি বলছি। আপনি ওনাকে এমএলএ করলেন, উনি বিরোধী দলনেতা হলো, তারপর বিজেপিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেল। দেখুন, আমি দলের একনিষ্ঠ কর্মী ছিলাম, দল আমার থেকে যেরকম, আর আপনি একটা ম্যানেজিং ডিরেক্টরের পদে ছিলেন, আপনাকে এক্সপেল করলো। না না, আমি কি বলছি, আমি দলের একটা একনিষ্ঠ কর্মী ছিলাম। দল আমার থেকে যেরকম সহযোগিতা চেয়েছে আমি প্রত্যেকটা সময় সেই, দলে এখন একনিষ্ঠ কর্মী চলছে না, দলে একনিষ্ঠ কর্মী তো চলছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দেখুন, দলটা যদি দল থাকতো তাহলে ঠিক আছে, দলটা এখন দ্বন্দ্বল হয়ে গেছে। দলটা দল নেই, দ্বন্দ্বল মানে বুঝেন তো, যেটা ওই ক্যাচরা কাদা কাজে যেখানে হট করে কেউ ডুবে যায়, তো দ্বন্দ্বলে থেকে তো আর কাজ করা যাবে না। আমি কেন আজকে এই যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হার, তার পেছনে এই ক্যান্ডিডেট চুজ করাটাও আছে। মানে এটা চুজ করার পিছনে কার হাত আছে? একদম যারা চার্টার্ড প্লেনে গেছিলেন, এই যারা এই কমিটিতে ছিলেন, যেরকম ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন, অমিতাভ চক্রবর্তী ছিলেন, রাজীব ব্যানার্জি ছিলেন, তাদের দায়িত্ব নিতে হবে। আর সংগঠনে যিনি দায়িত্বে ছিলেন, তিনি সংগঠনটা সত্যিই ওনার মতো লোক ভারতীয় জনতা পার্টিতে থাকলে সবসময় ভালো। আমি সুব্রত চ্যাটার্জির কথা বলছি? না না, অবশ্যই আমি অমিতাভ চক্রবর্তীর কথা বলছি। অমিতাভ চক্রবর্তীর মতো লোক ভারতীয় জনতা পার্টিতে যেন আরো জন্মায়, আরো এরকম লোক ভারতীয় জনতা পার্টিতে কাজ করুক। আমি আমার ভারতীয় জনতা পার্টিতে উঠে যাওয়ার জন্য যথেষ্ট, আমি ওনার মতো লোক কাজ করুক। এখন তো আপনি সেটাই চাইবেন, কারণ এখন তো আপনি যত বেশি চাইবেন বিজেপির রাজনীতি, তো বলবো 2-4টে শুভেন্দু আরো দরকার বিজেপির জন্য, তাহলে সারা ভারতবর্ষ থেকে উঠে যাবে একেবারে। আমি একদম শেষ করব, তার আগে আমি বলবো, সুরজিৎ সাহা জার্সি বদলে, তিনি যদিও ছাড়েননি, তাকে ছাড়ানো হয়েছে, তো স্বাভাবিকভাবে তিনি তো দল খুঁজবেনই। তিনি রাজনীতির মানুষ, 28 বছর ধরে রাজনীতি করেছেন একদম ছোটবেলা থেকে, তারও আগে থেকে আরএসএস করেছেন। আরএসএস একদম সেই অর্থে রাজনৈতিক দল না হলেও তাদের সংগঠন যথেষ্ট, তাদের ডিসিপ্লিন, তাদের শৃঙ্খলা একটু অন্যরকম। তো সেই জায়গা থেকে সুরজিৎ সাহার পক্ষে সত্যি বসে থাকা সম্ভব না। আর সমাজসেবা ব্যক্তিগতভাবে একটা স্তর পর্যন্ত করা যায়, তারপর তার সঙ্গে আর্থিক পরিস্থিতি থেকে শুরু করে একার পক্ষে এটা সম্ভব না। বৃহত্তর প্ল্যাটফর্মে থেকে সমাজসেবা করতে হলে রাজনীতিটাই করতে হবে আমাদের মতো দেশের যে ইনফ্রাস্ট্রাকচার। জার্সি বদলেছেন সৌজন্যে শুভেন্দু অধিকারী। এবারে হাওড়ায় কেমন খেলা হবে? হাওড়ার খেলাকে খেলবে, খেলার জন্য তো প্লেয়ার লাগবে। প্লেয়ার কোথায়? হাওড়ার প্লেয়াররা নন্দীগ্রামে খেলতে যাচ্ছে, হাওড়ার প্লেয়াররা কলকাতা পুরসভার ভোটে খেলতে যাচ্ছে। তারা তো এখন আর নেই, তারা সব আজকে তারা বাইরে খেপ খেলে বেড়াচ্ছে, তারা সব তৃণমূল কংগ্রেস, তারা আজকের ডেটে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিয়েছে। যারা আছে, দেখুন, আমরা একটা জিনিস জানি, যে আমার বলাটা উচিত না, একটা কারোর সম্বন্ধে খারাপ বলা উচিত না, তবু একটা কথা জানি যে শারীরিকভাবে ফিট না থাকলে প্লেয়ার চান্স পায় না। তো খেলতে গেলে শারীরিক ফিট প্লেয়ার চাই। কনভেনার, আমার মনে হয় যে হাওড়া জেলার যে ভারতীয় জনতা পার্টির কনভেনার আছে, তিনি শারীরিকভাবে ফিট নেই, আপনারা জানেন। তো কার সাথে খেলবো? ফিট আনফিট, মানে ফিট নেই বলেই কি একটু সময় নিয়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি? মানে ফিট করে তারপরে হাওড়ার ইলেকশনটা চাইছে। রাজ্যপালের ভূমিকাটাকে কি বলবেন আজকের ডেটে? হয়তো কলকাতার সঙ্গে হাওড়া পুরসভা নির্বাচনটা হতো, এবং হাওড়া পুরসভা নির্বাচন কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল। 2015 সালে কলকাতা পুরসভা নির্বাচন,
সেটা 2021-এ হচ্ছে, 1.5 বছর বাদে। তার একটা কারণ হলো করোনা মহামারী। কিন্তু হাওড়ার নির্বাচন আরও আগে হওয়ার কথা ছিল, ফলে এই যে নির্বাচন রাজ্য সরকার চাইছিল কলকাতার সঙ্গে হাওড়ার নির্বাচন, সেটা তো আরও পিছিয়ে গেল। রাজ্যপালের ভূমিকা কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ ভুগছে, এটা তো ঘটনা। সাধারণ মানুষ যেরকম, ধরুন আমি একটা কথা বলছি, ইলেকশনটা যদি যত তাড়াতাড়ি হয়ে যেত ততই ভালো হতো। কারণ হচ্ছে সাধারণ মানুষকে আজকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য বলুন, কাউন্সিলরের থেকে কোনো কাজ বলুন, যেগুলো কিছুই করতো সেগুলোর জন্য কিন্তু এমএলএর কাছে যেতে হচ্ছে। আর এক একটা এমএলএ মোটামুটি ধরে রাখুন 14, 15, 16 এরকম সিট নিয়ে, 18 এরকম সিট নিয়ে এক একটা এমএলএ রয়েছে। তো এই এমএলএদের জন্য 16 জনের প্রেসার একজনের উপর পড়ছে। তাদের অনেক সময় কি হচ্ছে, সাধারণ নাগরিককে অনেকক্ষণ সময় ওয়েট করতে চায়। আর এমএলএর কাজটা অনেক বৃহৎ এলাকা জুড়ে, তাকে বৃহৎ সময় বেশি বেশি জায়গায় যেতে হচ্ছে। হয়তো অনেকের লোকে গিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কোনোদিন ফিরে আসতে হচ্ছে। এরকম অসুবিধা সাধারণ মানুষের কিন্তু হচ্ছে। তার সঙ্গে সাধারণ মানুষের যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছু, সেগুলো থেকেও কিন্তু সাধারণ মানুষ অনেকখানটাই বঞ্চিত হয়ে যাচ্ছেন। একেবারে সঠিক সময় সেই জন্য সঠিক সময় যত তাড়াতাড়ি এই নির্বাচনটা হবে, তত তাড়াতাড়ি বিজেপির ছবিটা খুলে চলে আসবে সামনে। এখন এই যারা এতদিন ধরে অনেক বড় বড় কথা বলছেন, বিভিন্ন লোককে দেখছি আমি, অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে সংগঠনের অবস্থা সুরজিৎ শাহর সময় খারাপ ছিল। তো এরা হয়তো জানেন না যে ভালো যা হয় সেটা নাকি দলের, আর খারাপ যা হয় সেটা হচ্ছে সভাপতিদের, বা এটা সব কিছু থাকেই। কিন্তু যদি সেটাও যদি বিচার করা হয়, তাহলেও দেখা যাবে যে যতখানটি এই উন্নতি 12%, 13% থেকে এই 42%-এর ভোটটা যেটা গেছে ভারতীয় জনতা পার্টির, লোকসভা হোক বা বিধানসভা হোক, সেই সময় সভাপতি কিন্তু সুরজিৎ শাহ। একেবারে 4%-এ নেমে আসবে। সুরজিৎ শাহ দীর্ঘদিন রাজনীতি করেছেন, ভারতীয় জনতা পার্টিতে অনেকের থেকে অনেক ভালো বোঝেন তিনি। এখন তৃণমূল কংগ্রেসে এসছেন, তৃণমূল কংগ্রেস তার দল, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। নিশ্চয়ই আগামী দিনে আমরা দেখতে পাবো আপনি কী কী কাজ করেন তৃণমূল কংগ্রেসের হয়ে দল বদলের পর। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তিনি চেনেন, হাতের তালুর মতো চেনেন। 4%-এ নেমে আসবে যা পরিস্থিতি। প্রাইভেট লিমিটেড কোম্পানি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর একটি ব্যাপার, সেটা হলো আমি একদম শেষ করার আগে আপনাকে বলবো, আমাদের দর্শকদেরও বলবো, আমরা সুরজিৎ শাহর যে শেষ ইন্টারভিউটা করেছিলাম, উনি যখন ওনাকে এক্সপেল করার চিঠি দেওয়া হলো, তারপর উনি যখন মিডিয়ার সামনে বলছেন, শুভেন্দু অধিকারীর নামে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি কারণে যখন হলো, তখন কিন্তু এই টেবিলে বসে একটা ইন্টারভিউ করেছিলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি দল থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কেউ কি আপনার সাথে যোগাযোগ করছে? উনি বলেছিলেন, সত্যি কথা বলবো, হ্যাঁ, বহিষ্কার হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তখন শেষ প্রশ্নটি করেছিলাম, তাহলে কি আগামী দিনে আপনাকে তৃণমূল কংগ্রেসে দেখা যাবে? উনি কিন্তু বলেছিলেন, প্রথমে বলেছিলেন, উনি ঠিকই বলেছেন যে আমি বিজেপি ছাড়ার কোনো চিন্তা ভাবনা নেই। উনি কিন্তু লাস্ট কথাটি বলেছিলেন, নো কমেন্টস। মনে আছে আপনার? নো কমেন্টস একদম বলেছিল, একেবারেই। সুতরাং উনি এক্সপেল হওয়ার চিঠি যখন পেলেন, তখন থেকে ওনার ভাবনা শুরু হয়েছে, যদি অন্য কোনো দলে তিনি কাজ করার সুযোগ পান তিনি যাবেন, এবং যথারীতি তিনি এসছেন। কারণ উনি যে দলে ছিলেন সেই দলটির অধিকারী প্রাইভেট লিমিটেড হয়ে গেছে একেবারেই। আর আপনাকে শেষ করা গেল না, আর কি শেষ করা গেল না। খেলা হবে এবারে হাওড়ায়, জার্সি বদলেছে, গেরুয়া থেকে সবুজ হয়েছে, ঘরটাও সবুজ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুরজিৎ শাহ, এই সাক্ষাৎকার শেষ করার আগে সুরজিৎ শাহর মুখের কথা ধরেই আমি একটি শায়েরি বলবো, খুব চলছে এটা শায়েরিটা, বলি শায়েরি বলবো। মুর্দা লাখ বুরা চাহে होता नहीं, मुर्दा लाख बुरा चाहे होता नहीं, वही होता जो मंजूरे खुदा होता, जो मंजूरे खुदा होता। সুতরাং সুরজিৎ শাহর ক্ষতি যদি কেউ চায়, সবই ঈশ্বরের ওপর। ঈশ্বর যদি মনে করেন ওনাকে ভালো জায়গায় নিয়ে যাবেন, ঈশ্বর যদি মনে করেন ওনাকে অবশ্যই খারাপ জায়গায় নিয়ে যাবেন, স্বর্গেও পাঠাতে পারেন, নরকেও পাঠাতে পারেন। সুতরাং এই বলেই শেষ করবো, উনি কিন্তু শাসক দলে চলে এলেন এবং আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেন। হয়তো এটা সাপে বড় হলো, নিশ্চয়ই বিজেপির প্রতি তার একটা অভিমান থাকলেও একটা ভালোবাসা নিশ্চয়ই থাকবে, কিন্তু কাজ করার জন্য, বৃহত্তর প্ল্যাটফর্মে কাজ করার জন্য ওনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এটা করতেই হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।